ক্লাস পরীক্ষা বর্জন করে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ, আগ্রাসন বন্ধের দাবিতে জেলায় জেলায় কর্মসূচি, পণ্য বর্জনের ডাক। যুক্তরাষ্ট্রের শুল্ক পুনর্বিবেচনা চেয়ে ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি, 3 মাসের জন্য স্থগিত রাখার আহ্বান, মার্কিন পণ্য আমদানি বাড়াতে কাজ করার ঘোষণা। বিনিয়োগ সম্মেলনে নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর, 900 কোটি টাকার তহবিল গঠন, 50 দেশের 550 বিনিয়োগকারীর অংশগ্রহণ, চট্টগ্রামে লগ্নিতে আগ্রহী কোরিয়ানরা। এবং পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পর্বতে উড়ল বাংলাদেশের পতাকা, এভারেস্টের পর এবার প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের অন্নপূর্ণা 1 জয় করলেন বাবর আলী। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাহেব। গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল রাজধানী, ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাতে রাজপথে হাজার হাজার মানুষ। ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে ফিলিস্তিনিদের ডাকা বিশ্বব্যাপী অবরোধের সমর্থনে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে বাংলাদেশ। শিশু এভাবে মরে যাচ্ছে, আমরা তার চোখে দেখতে পারি না। ইউনিসেফ কোথায়, ওয়াইসি কোথায়? দীপ্ত স্লোগানে ঢাকা রাজপথ থেকে ফিলিস্তিনের লড়াকু জনতার প্রতি সংহতি, মজলুমের পক্ষে মিছিল স্লোগান আর বিক্ষোভে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, স্পষ্ট বার্তা মজলুমের পক্ষে বাংলাদেশ। ঢাকার মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে উত্তরার বিএনএস সেন্টারে জড়ো হন হাজার হাজার শিক্ষার্থী। নজিরবিহীন বর্বরোচিত হামলায় ইসরায়েল যেভাবে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে তার প্রতিবাদ জানান তারা। আমরা এখানে জড়ো হয়েছি ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নামেন রাজপথে। অংশ নেন ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীরাও। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন তারা। 4 বছর ধরে কোনো এর ফলাফল আসছে নেই, বরঞ্চ আমাদের মুসলিম ভাইয়েরা এখনো নির্যাতিত হচ্ছে। আমাদের দাবি হলো যে ফিলিস্তিন এই গণহত্যা থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য জড়ো হন বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। ফিলিস্তিনের পক্ষে সকল রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিক্ষোভধরা। মুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে, মুসলিম অধ্যুষিত, সকলকে আরো ঐক্যবদ্ধ হওয়া উচিত। কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন চিকিৎসক ও শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা। ফিলিস্তিনি নারী শিশু সহ সবার চিকিৎসা নিশ্চিতের আহ্বান তাদের। বাংলাদেশ হৃদয়ে ফিলিস্তিনকে ধারণ করে, বাংলাদেশ হৃদয়ে একদম গাজাকে ধারণ করে। গ্লোবাল স্ট্রাইক কল করছে, সেটার প্রতি একাত্মতা প্রকাশ করে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য এখানে আসছি। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মোহাম্মদপুরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। একমাত্র দাবি ফিলিস্তিনবাসীর মুক্তি। জাতিসংঘ চোখ থাকতেও অন্ধ, সমগ্র বিশ্বে যে অশান্তি সৃষ্টি হচ্ছে তার পিছনে একমাত্র আপনারা দায়ী। বাইতুল মুকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেন উলামা মাশায়েখরা। মিরপুর 10 নম্বরে মিছিল করে ইসলামী আন্দোলন। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোচ্চার দেশের বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ মিছিল সমাবেশ করে ফিলিস্তিনি ইস্যুতে নিজেদের অবস্থান পরিষ্কার করে জাতীয় নাগরিক পার্টি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় লেবার পার্টি। এ সময় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা সহ গণ আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান নেতারা। হাতে ফিলিস্তিনের পতাকা, মুখে মানবতা বিরোধী হত্যাকাণ্ডের বিরুদ্ধে স্লোগান, প্রতিবাদে উত্তাল ঢাকার রাজপথ। সোমবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে এসব দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। আর উত্তরের আয়োজনে বিক্ষোভ মিছিল হয় রাজধানীর মহাখালীতে। জাতিসংঘ এমন বর্বরতায় চুপ থাকার সমালোচনা করেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের আমির। মিছিল পূর্ব সমাবেশে তিনি ইসরায়েলকে নিষিদ্ধ করার লিখিত দাবি রাষ্ট্রীয়ভাবে জাতিসংঘের কাছে পাঠানোর দাবি তোলেন। ওই ইসরায়েলি বাহিনীর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য
কর্মসূচি নিয়ে মাঠে নামার কথা ছিল, আজকে মুসলিম উম্মার প্রতিটি রস ব্যর্থতার পরিচয় দিয়েছে। এদিকে একই দাবিতে শাহবাগে নিজেদের কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক কমিটি। এ সময় বিগত সরকারের আমলে ইসরায়েলের সঙ্গে হওয়া গোপন অস্ত্র চুক্তি সামনে এনে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানায় দলটি। তারা প্যালেস্টাইনে জন্ম নিয়েছে এবং তারা সেখানকার অধিবাসী এবং বসবাসকারী। এই অপরাধে তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ফেলার যে প্রক্রিয়া চলছে সেটার প্রতি আমাদের ঘৃণা। ইসরায়েল এখনো পর্যন্ত উপনিবেশবাদী মানসিকতা লালন করে একটি জনগোষ্ঠীকে এথনিক ক্লিনজিংয়ের মধ্য দিয়ে নিশ্চিহ্ন করবার পায় তারা খুঁজে বেড়াচ্ছে। এর বাইরেও পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল পুনর্বহাল এবং ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তোলে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর মিরপুর 10-এর গোল চত্বরে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন দলটির নেতারা। পাসপোর্টে আবার এক্সেপ্ট ইসরায়েল আপনি আবার বলবৎ করুন। একই দাবিতে বাংলাদেশ লেবার পার্টিও বাইতুল মোকাররমের উত্তর গেটে নিজেদের অবস্থান কর্মসূচি পালন করে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এদিকে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি করছেন হাজার হাজার মানুষ। মানববন্ধন, মিছিল, সমাবেশ করে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা। প্লেকার্ড ও ব্যানার হাতে রাজপথে ছাত্র জনতা। তাতে শোভা পায় বর্বর ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক সহ জায়োনিস্ট বিরোধী নানা স্লোগান। গাজায় ইসরায়েলের মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ফুঁসে উঠেছে সারা দেশ। সোমবার প্রতিটি জনপদে রাস্তায় নেমে আসেন দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ। পরিষ্কার ভাষায় বলতে চাই, উনাকে জাতিসংঘে জবাব দিতেই হবে। আমরা চাই গাজার মানুষ মুক্তি পাক, ফিলিস্তিন মুক্তি পাক। অত্যাচারের উপর আমরা সবাই বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। আফার মতন জায়গাকে কবরস্থান বানিয়েছে ইহুদি, আমি এর ওদের বিপক্ষে নিয়ে আমি আওয়াজ তুলতে এসেছি। গণহারে শিশু নির্যাতন সহ মানুষের একবার দুলিশাত করে দেয়। তারপরে তার যে গাজা উপত্যকা যেটা মসজিদুল আকসা সহ আমরা তীব্র নিন্দা জানাই। জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আয়োজন ছিল মানববন্ধনেরও। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করে কর্মসূচিতে যোগ দেন শিক্ষক শিক্ষার্থীরা। তেল আবিবের নির্মমতার বিরুদ্ধে উচ্চারিত হয় প্রতিবাদী কণ্ঠস্বর। অবিলম্বে গণহত্যা বন্ধেরও দাবি জানানো হয়। If we stay silent, then nothing will change. You cannot expect the war to stop by just staying at your home. One person cannot do anything. If we stand like one person, all of us together, we should stand the stand of one person, then inshallah it will be end very soon. জাতিসংঘ তোমরা কি করো? বিশ্ব নেতারা তোমরা কি করো? মুসলমান রাষ্ট্রের নেতারা তোমরা কি করছো? আমরা জবাব চাই। এটাকে তারা যুদ্ধ বলতেছে, কিন্তু এটা একদম পরিকল্পিতভাবে হত্যা এবং দেশ দখলের একটা পায়তারা। আমাদের নিজ স্থান থেকে আওয়াজ তুলতেছি গাজার মানুষদের জন্য। আমেরিকা আর ইসরায়েল যা করতেছে আমরা তার বিপক্ষে দাঁড়াচ্ছি। ঘৃণা জানাতে নেতানিয়াহুর ছবি পদদলিত করেন ছাত্র জনতা। এছাড়া ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেয়া হয়। নেসক্যাফের কিছু ছিল, ক্যাফে ছিল, এই টাইপের যেগুলো আছে আমরা এগুলো আজকে থেকে অফ করে দিব এবং ক্যাম্পাসে আর কখনো যেন এগুলো না আসতে পারে। নামটি পরিবর্তন করতে হবে এবং দেশি পণ্য তাদের বিক্রি করতে হবে। গাজায় নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আহতদের চিকিৎসার ব্যবস্থা সহ ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে জোরালো ভূমিকা পালনের দাবি জানানো হয়। শামিমা শাম্মী, সময় সংবাদ। ইসরায়েলি পণ্য হিসেবে পরিচিত একটি কোমল পানীয় ফেলে দিয়ে গাজায় আগ্রাসনের প্রতিবাদ জানালো ঢাকা মহানগর উত্তর বিএনপি। এদিকে 11 এপ্রিল ফিলিস্তিনে হামলার প্রতিবাদে কর্মসূচি থাকায় একদিন পিছিয়ে শনিবার স্বাধীনতা কনসার্ট হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করব না। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে উত্তাল দেশ। ইসরায়েলি পণ্য হিসেবে পরিচিত একটি কমল পানীয় ফেলে দিয়ে গাজায় আগ্রাসনের প্রতিবাদ জানালো ঢাকা মহানগর উত্তর বিএনপি। সোমবার রাজধানীর উত্তরায় 13 নম্বর সেক্টরের খেলার মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। আমরা সকল ইসরায়েলি পণ্য বর্জন করব। সবাই হাত তুলে দেখান আমাকে, সবাই হাত তুলেন যে সকল ইসরায়েলি পণ্য আমরা বর্জন করব। আমরা এই পৃথিবীতে এই
ধরনের কোনো হত্যাযজ্ঞ, মুসলমানদের উপরে যে হত্যাযজ্ঞ হয়েছে সেটা কখনো আর দেখতে চাই না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ কর্মসূচি পালনের জন্য সবার আগে বাংলাদেশ কনসার্ট একদিন পিছিয়ে 12 এপ্রিল করার ঘোষণা দিয়েছেন আয়োজক কমিটি। সোমবার কনসার্টের অনুমতি ও সার্বিক নিরাপত্তার জন্য ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী ইয়ানি। আমরা সবাই একাত্ম হয়ে এই ন্যাক্কারজনক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সবাই সেই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করব। সেই জন্য আমরা 11 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিলে সারা বাংলাদেশে 4টি ভেন্যুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে স্বাধীনতা কনসার্ট সেটি আমরা পরিবর্তন করেছি। 12 এপ্রিল সেটি অনুষ্ঠিত হবে। এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি ডেকেছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি পণ্যে চড়া শুল্ক আরোপের কার্যকারিতা 3 মাসের জন্য স্থগিত চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রেস সচিব জানিয়েছেন, বাণিজ্য ঘাটতি কমাতে তুলাসহ মার্কিন পণ্য আমদানি বাড়ানো হবে। দ্বিতীয় শীর্ষ রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে 37% শুল্ক আরোপের পর নড়েচড়ে বসে সরকার, ব্যবসায়ী, গার্মেন্ট শিল্প সংশ্লিষ্ট সকল পক্ষ। সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি অনুযায়ী মার্কিন প্রশাসনকে চিঠি পাঠানোর কথা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন। আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএসএর এক্সপোর্ট বাড়ে। সোমবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে প্রেস সচিব জানান, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর উপর জোর দিচ্ছে সরকার। আমাদের আরেকটা লেটার যাবে, সেটা আমাদের কমার্স অ্যাডভাইজার লিখবেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের কাছে। আমরা যে সমস্ত মেজার নিচ্ছি সেই মেজারে ইউএসএ আমাদের মার্কেট শেয়ার, আমাদের এক্সপোর্ট মার্কেটটা আরো বেটার হবে, আরো বৃদ্ধি পাবে, কমবে না। এ সময় প্রেস সচিব জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান বাণিজ্য নীতিকে সমর্থন করে অন্তর্বর্তী সরকার। আমাদের চিঠিটা একটা বড় মেসেজ। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 50 দেশের 550 উদ্যোক্তার অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে বিনিয়োগ সম্মেলন। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টার্ট আপ নেটওয়ার্কিং এর মাধ্যমে শুরু হয় সম্মেলন। গভর্নর বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত গন্তব্য। নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তায় 900 কোটি টাকা তহবিল দেবে সরকার। দেওয়া হয় বিনিয়োগের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবার প্রতিশ্রুতিও। দারিদ্র্য বিমোচন করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রয়োজন কর্মসংস্থান, আর এজন্য দরকার দেশি বিদেশি বিনিয়োগ। যদিও গেল কয়েক বছর ধরে বাংলাদেশে জিডিপির অনুপাতে বেসরকারি খাতে বিনিয়োগ প্রায় স্থবির, 23 থেকে 24% আশেপাশে ঘোরাফেরা করছে। এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে ঢাকায় 4 দিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে, যেখানে 50টি দেশে প্রায় 550 বিনিয়োগকারী অংশ নিচ্ছেন। সোমবার সকালে প্রথম দিনের শুরুর অধিবেশনে স্টার্টআপ নিয়ে আয়োজিত সেমিনারে গভর্নর উদ্যোক্তাদের জন্য নতুন তহবিলের সুখবর দেন। Of about 800-900 crore, that Bangladesh is open not only for trade but for investment and the return on investments and all those things that follows from it. এ সময় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, দেশের স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে তিনি কাজ করতে আগ্রহী। The duty of government is genuinely to remove the hurdles for startup community so that they can excel, and we'll just be a partner to that excel journey. বিনিয়োগের জন্য তহবিল যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, ভবিষ্যতে যাতে কেউ ইন্টারনেট সেবা বন্ধ করতে না পারে সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। We are working very hard to make it, to confirm it that the future government also will not be able to shut internet. এ সময় তিনি জানান, চলতি মাসের মধ্যে কাজ শেষে মে মাসে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন চূড়ান্ত করা হবে। Has already taken a good focus. শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরীতে বিনিয়োগের সম্ভাবনা দেখছেন কোরিয়ান বিনিয়োগকারীরা। বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে চট্টগ্রামের 2টি অন্তর্বর্তী অঞ্চল পরিদর্শন করে এ আগ্রহের কথা জানান তারা। সন্তোষ জানান কর্মপরিবেশ ও সুযোগ সুবিধা নিয়েও। আর আয়োজকরা বলছেন, বিনিয়োগ আকর্ষণ করাই এই সম্মেলনের উদ্দেশ্য। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। 4 দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট কেবল ঢাকাতে সীমাবদ্ধ নেই। ঢাকার বাইরে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখছেন বিদেশি বিনিয়োগকারীরা।
বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেন ৪৫ সদস্যের কোরিয়ান প্রতিনিধি দল। সুতা, তৈরি পোশাক সহ বিভিন্ন ধরনের কারখানা ঘুরে দেখেন তারা, পর্যবেক্ষণ করেন উৎপাদন ব্যবস্থা। আমরা দেখেছি তারা সুন্দর একটি পরিবেশে খুবই স্বাচ্ছন্দ্যে কাজ করছেন। আমি মনে করি ভবিষ্যতে বিনিয়োগ করার মতো বাংলাদেশ উপযোগী হবে। যদি আপনারা সমর্থন করেন তাহলে আমরা এদেশে আমাদের কার্যক্রমকে পুনরুজ্জীবিত করতে পারব। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান, ব্যবসা বাণিজ্যে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন ডেলিগেটরা বাংলাদেশে আসছেন, তাদেরকে আহ্বান জানাচ্ছেন সরাসরি যে আপনাদের ফ্যাক্টরিগুলো আপনারা বাংলাদেশে রিলোকেট করেন, এখানে আপনারা আপনাদের ম্যানুফ্যাকচার করেন, করে এখান থেকে এই অঞ্চলে আপনার বিভিন্ন দেশ সহ অন্যান্য দেশেও আপনারা এখান থেকেই আপনার পণ্য রপ্তানি করেন, কারণ বাংলাদেশের পণ্য যদি উৎপাদন করা হয় তাহলে উৎপাদন খরচ অন্য দেশের তুলনায় কম। পরে বিকেলে মিশরের জাতীয় অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে দলটি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরে নানা অগ্রগতি। 3টা টাউনশিপ তৈরি হচ্ছে, একটা মিরেরসরাই, একটা সীতাকুণ্ড, একটা সোনাগাজী। এই 3টি টাউনশিপ তৈরি হবে। গভর্নমেন্ট অলরেডি তার মাস্টার প্ল্যান তৈরি করেছে, মিরেরসরাইটা অলরেডি পাস হয়েছে এবং অন্যগুলোর প্রস্তুতি তাদের চলছে। মঙ্গলবার নারায়ণগঞ্জের জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের ব্যবস্থা রয়েছে। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সুপরিকল্পিত নানা পদক্ষেপে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। 50টি দেশের বিনিয়োগকারীদের সমন্বয়ে ঢাকায় যে বিনিয়োগ সম্মেলন হতে যাচ্ছে, সেটির মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দেবে এই বিনিয়োগ সম্মেলন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময় আরও থাকছে। বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা 1 সপ্তাহ কমিয়ে আনা হলো 58 দিনে। ভারতের সঙ্গে সামঞ্জস্য রাখে খুশি জেলেরা, জাটকা ধরলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। ঝালকাঠিতে খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে শহরের কবিরাজ বাড়ির পাশের গুরুধাম খালে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে শিশু মাহাদি। কিছুক্ষণ পর স্থানীয়রা দেখতে পায় একটি শিশু পানিতে ডুবে যাচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় 2 ঘন্টার চেষ্টায় শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে। বঙ্গোপসাগরে 65 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়সীমা কমিয়ে 58 দিন নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি নিষেধাজ্ঞার সময়সীমা পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রায় একই সময় করা হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। বিষয়টিকে অন্তর্বর্তী সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করছেন মৎস্য গবেষকরা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন এবং টেকসই মৎস্য আহরণের জন্য ভারত ও বাংলাদেশ সরকার প্রতি বছর নির্দিষ্ট একটি সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়। বাংলাদেশের জলসীমায় এই নিষেধাজ্ঞা থাকে 20 মে থেকে 23 জুলাই 65 দিন, আর ভারতের জলসীমায় তা থাকে 15 এপ্রিল থেকে 14 জুন 61 দিন। তবে জেলেদের দীর্ঘদিনের অভিযোগ, বাংলাদেশের নিষেধাজ্ঞার সুযোগে প্রায় 39 দিন ভারতীয় জেলেরা দেদারছে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যায়। এতে দেশের লাখ লাখ জেলে ক্ষতিগ্রস্ত হয়। আশা করি জেলেরা এই সময়সীমায় তারা মেনে চলবেন এবং তারা বিকল্প কর্মসংস্থানে মনোযোগ দিবেন। সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। কিছুদিন আগে যদি নামতে পারি 2-4টা মাছ ধরে আমরা খাইতে পারবো, আমাদের ফ্যামিলি চালাইতে পারবে। ভারত আর বাংলাদেশে একইভাবে অবরোধ দিয়েছে, এই সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। মৎস্য গবেষকরা বলছেন, আগে সরকার যে উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞা দিত তা 2 দেশের সঙ্গে সামঞ্জস্য না থাকায় প্রতিবেশী দেশকে লাভবান করত। তাই এবার নিষেধাজ্ঞা পুনর্বিন্যাস করার বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের যুগান্তকারী পদক্ষেপ। অবরোধের যে সুফল, এই সুফলটা বঙ্গোপসাগরের আশেপাশে যে দেশগুলো রয়েছে এবং বাংলাদেশের জেলেরা সকলেই এই সুফলটা পাবে বলে আমি বিশ্বাস করি। মাছ ধরার উপর নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাস করে সরকারের প্রজ্ঞাপনে প্রতি বছর 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকবে। একই সময় নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরে ভারতের জলসীমায়ও। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। পহেলা বৈশাখে পান্তা ইলিশ এদেশের সংস্কৃতির অংশ নয়। তখন যারা ইলিশ খাবেন তারা আসলে জাটকাই খাবেন, যা আইনের লঙ্ঘন। দুপুরে সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ সংক্রান্ত ব্রিফিংয়ে এসব কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি আরও বলেন, পহেলা বৈশাখে ইলিশ খাওয়া শুরু হয়েছে ঢাকায়, সারা দেশ খায় না, এটা আরোপিত সংস্কৃতি। এ সময় বরং শাক, পোড়া মরিচ ও ভর্তা খাওয়া ভালো। ইলিশ রক্ষায় আগামীকাল থেকে সপ্তাহব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হচ্ছে। এই সময় জাটকা ধরলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। একটা বিশাল সম্পর্ক আছে, জাস্ট এটা ক্যালেন্ডারের তারিখ ধরে করে না।
তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ ঈদের পরে পয়লা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির কোনো অংশ না। হ্যাঁ, এটা আমি পরিষ্কার করতে চাই। তবুও যেহেতু এটা ঢাকায় এটা চালু হয়েছিল, কিন্তু এটা মনে রাখতে হবে পয়লা বৈশাখে যারা ইলিশ খাবেন তারা আসলে জাটকাই খাবেন এবং তারা আইনের লঙ্ঘন করছেন। হিসাবে দেখেছে আর কি, যে জাটকা সংরক্ষণ করলে যে ইলিশ বাড়বে, একদম ছোট হিসাব করলে যে 50% আরো বেড়ে যাবে। আগামী 2-1 মাসের মধ্যেই মুন্সিগঞ্জে মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে মুন্সিগঞ্জে জেলার উন্নয়ন সংক্রান্ত বিশেষ এক সভা শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও মুন্সিগঞ্জে রাস্তাঘাট মেরামত সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথাও জানান তিনি। মেডিকেল কলেজটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার আমরা চেষ্টা করছি। জায়গা সবকিছুই মোটামুটি নির্ধারণ হয়ে গেছে। 1 মাস বা 2 মাসের ভিতরে আমরা হয়তো মেডিকেল কলেজটা যেন একটা উদ্বোধন করা যায়, এই জন্য আমরা একটা চেষ্টা করতেছি সবাই। প্লাস এখানে রাস্তাঘাটের কিছু অবস্থা আছে খারাপ, এই রাস্তাঘাটগুলি কিভাবে উন্নতি করা যায় এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। প্রথমবারের মতো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পর্বত অন্নপূর্ণা 1-এর শীর্ষে উঠল বাংলাদেশের পতাকা। সকালে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয়ী বাবর আলী এই পর্বত শৃঙ্গে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান। বিশ্বের পর্বতারোহীদের মধ্যে সাইলেন্ট কিলার নামে পরিচিত অন্নপূর্ণা 1 প্রকৃতির আশীর্বাদই যেখানে টিকে থাকার একমাত্র সম্বল। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে যেখানে মৃত্যুর হার মাত্র 3.2%, সেখানে অন্নপূর্ণার প্রতিকূল পরিবেশে পর্বতারোহীদের মৃত্যুর হার 27%। সোমবার সকালে প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণার শীর্ষে পৌঁছান নেশায় পাহাড়ি ও পেশায় চিকিৎসক বাবর আলী, যেখানে তার গাইড হিসেবে ছিলেন পূর্বা অ্যাঙ্গেল শেরপা। এই অভিযানের আয়োজকরা জানান তিনি সোমবারই ক্যাম্প 2-এ নেমে আসার চেষ্টা করবেন। সেখান থেকে 8 এপ্রিল নামতে পারেন বেস ক্যাম্পে। এর আগে গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং উচ্চতার দিকে চতুর্থ অবস্থানে থাকা লোৎসে পর্বত জয় করেন তিনি। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ক্লাস পরীক্ষা বর্জন করে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ, আগ্রাসন বন্ধের দাবিতে জেলায় জেলায় কর্মসূচি, পণ্য বর্জনের ডাক। যুক্তরাষ্ট্রের শুল্ক পুনর্বিবেচনা চেয়ে ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি, 3 মাসের জন্য স্থগিত রাখার আহ্বান, মার্কিন পণ্য আমদানি বাড়াতে কাজ করার ঘোষণা। এবং বিনিয়োগ সম্মেলনে নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর, 900 কোটি টাকার তহবিল গঠন, 50 দেশের 550 বিনিয়োগকারীর অংশগ্রহণ, চট্টগ্রামে লোক দিতে আগ্রহী কোরিয়ানরা। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।